ক্লাসরুমে দিয়ে দেব, তার কারণ হচ্ছে যে এটা তো একটা সত্যি কথা যে অনেকেরই নেটের সমস্যা হয়, তো নেটটা সবসময় থাকে না, সবসময় লেকচার শোনা যায় না ইত্যাদি। হ্যাঁ, আমি প্রেজেন্টেশনটা, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন শুরু করার আগে একটু কয়েকটা জিনিস তোমাদের থেকে একটু জেনে নিই, যে আমি তোমাদের যাতে বেসিক আইডিয়াটা আছে কিনা, বা আমিও অনেক কিছু নতুন শিখতে পারি অবশ্যই স্টুডেন্টদের সাথে ডিসকাস করে। সেটা হচ্ছে যে সেল ডিভিশন বা কোষ বিভাজন, ঠিক আছে, এটা কেন হয়? কেউ আমায় বলবে যে সেল ডিভিশন বা কোষ বিভাজন এটা কেন হয়? স্যার, ক্ষত নিরাময়ের জন্য সেল ডিভিশন হতে পারে। ক্ষত নিরাময়ের জন্য হতে পারে মাইটোসিস অবশ্যই। আর বৃদ্ধির কারণে হতে পারে, একজন একজন করে। হ্যাঁ রাফিজা বলো। প্রজননের জন্য হতে পারে। প্রজননের জন্য হতে পারে, হ্যাঁ রাফিজা বলো। স্যার ওটাই বললাম যে বৃদ্ধির কারণে হতে পারে, জননের জন্য হতে পারে। অবশ্যই বৃদ্ধির কারণে হতে পারে, জননের জন্য হতে পারে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের বলছি, যে তোমরা যখন লিখবে কোনো ধরো স্পেসিফিক ইংরেজি টার্ম আছে, সেটার বাংলা করে দিও না, মানে ট্রান্সলেশন, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, এগুলো কিন্তু সব এই টার্মস গুলোই থাকবে, বিকজ মলিকুলার বায়োলজি স্পেসিফিক টার্মস এর ওরকম বাংলা হয় না। বাকিটা তুমি বাংলায় লেখো, ইংরেজিতে লেখো, কোনো অসুবিধা নেই, এক্সামিনার করে বুঝতে পারলেই হলো, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, এই সব কারণে, প্রজননের কারণে হতে পারে, বৃদ্ধির কারণে হতে পারে, ক্ষত নিরাময়ের কারণে হতে পারে অবশ্যই। কিন্তু এইখানে যেটা প্রশ্ন আমার হচ্ছে, সেটা হচ্ছে যে ধরো আমার মধ্যে, মানে একজন অ্যাডাল্ট মানুষ বা তোমাদের প্রত্যেকের মধ্যে ট্রিলিয়নস অফ সেলস আছে, ঠিক আছে, ট্রিলিয়নস অফ সেলস, হ্যাঁ, প্রায় 14 ট্রিলিয়ন সেল আছে, ঠিক আছে। তাহলে এতগুলো সেলের কি দরকার ছিল, মানে একটা 5.5 ফুট 6 ফুটের সেল না হয়ে এই এতগুলো সেল হওয়ার কি দরকার ছিল? একটা 5.5 ফুট 6 ফুটের সেল হলে কি অসুবিধে হতো, একটু বলবে আমায়? স্যার, কিছু পার্টিকুলার সেলের কিছু পার্টিকুলার কাজ থাকে, অবশ্যই সেই জন্য এটা। অবশ্যই, সেই জন্য এটা। তাহলে পার্টিকুলার সেলের পার্টিকুলার কাজ, তার আগে আমি একটা প্রশ্ন করি, যে যে কোনো সেলের বেসিক, মানে যে মৌলিক কাজ, ফান্ডামেন্টাল যে কাজ, সেটা কি কেউ বলতে পারবে আমার? হোয়াট ইজ দ্য ফান্ডামেন্টাল ফাংশন অফ আ সেল? Any one of you? Fundamental function of a cell is basically two things. One is secretion, another is absorption. মানে আশেপাশে যা আছে সেখান থেকে খাদ্যদ্রব্য ইত্যাদি শোষণ করা, হ্যাঁ, দ্যাট ইজ দ্য অ্যাবজর্পশন। আর সিক্রিশন, ভেতরে যা যা সেলে তৈরি হচ্ছে সেই জিনিসগুলোর ক্ষরণ। তাহলে শোষণ এবং ক্ষরণ, এই দুটো হচ্ছে প্রাথমিক কাজ, যে কোনো কোষের প্রাথমিক কাজ। তাহলে এই যে শোষণ এবং ক্ষরণ, এগুলো কিসের ওপর নির্ভর করবে, মানে জিনিসটা কিরকম হলে শোষণ বা ক্ষরণ বেশি হবে? সাইটোপ্লাজমের মাত্রা বেশি থাকলে। সাইটোপ্লাজমের মাত্রা বেশি থাকলে ওকে, প্রত্যক্ষ পরোক্ষভাবে ওইভাবেও ভাবতে পারি, যদি সারফেস এরিয়াটা বেশি থাকে, তাই তো? হ্যাঁ। যদি সারফেস এরিয়া বেশি থাকে তাহলে শোষণ এবং ক্ষরণ বেশি হওয়া সম্ভব, ঠিক আছে। আচ্ছা, ভেরি গুড। এবার একটা অন্য কাউকে জিজ্ঞেস করি, মনীষা বলছি, শুনতে পাচ্ছ মনীষা? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, তুমি তুমি মুরগির মাংস রান্না করতে জানো? হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা, না না ভয় নেই, আমরা কেউ রান্না করে খাওয়াতে বলছি না। আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে মুরগির মাংস যদি ভালো করে সেদ্ধ, ভালো করতে হয় ইত্যাদি, ম্যারিনেট যখন আমরা করি, মাখিয়ে টাখিয়ে রাখি, মানে আমি আমি জানি না, তো যাই হোক, তখন আমরা ছোট ছোট করে পিস করি কেন? গোটা মুরগিটাকে মাখিয়ে রাখলে কি অসুবিধা হতো? স্যার প্রত্যেকটার মধ্যে সমানভাবে ইয়েগুলো, ম্যারিনেটের যে মশলাগুলো দেওয়া যায় সেগুলো সমানভাবে পৌঁছতো না। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। তাহলে একটা জিনিস ভেবে দেখো, এই সমানভাবে পৌঁছানো বা সুসেদ্ধ হওয়ার জন্য
দরকার হচ্ছে যে ওটার পুরো সারফেস এরিয়াটা জুড়ে ম্যারিনেশনটা হচ্ছে। নেক্সট একটা জিনিস আমরা জানি যে আমাদের অন্ত্র, ক্ষুদ্রান্ত, ঠিক আছে, ক্ষুদ্র অন্ত্রে বা স্মল ইন্টেস্টিনে এই ধরনের একটা স্ট্রাকচার থাকে, ক্যামেরায় দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এটাকে বলা হয় মাইক্রোভিলাই, ঠিক আছে। কেন এই ধরনের ফিঙ্গার লাইক আঙুলের মতো প্রজেকশন থাকে? তার কারণ হচ্ছে সারফেস এরিয়াটা অনেক বেশি হচ্ছে, বুঝেছো? সারফেস এরিয়াটা অনেক বেশি হচ্ছে। হ্যাঁ, এইভাবে যদি থাকতো শুধু এইটুকু সারফেস এরিয়া হতো, কিন্তু যেই এটা খুলে যাচ্ছে সারফেস এরিয়া অনেক বেশি হচ্ছে। মুরগিটাকে যখন আমি ছোট ছোট পিসে কাটছি তখন ভেবে দেখো ভলিউমটা তো সেমই থাকছে, হ্যাঁ, ভলিউম বা ওয়েট সেমই থাকছে। তুমি 1 কেজি মুরগি নিলে সেটা তো আর ছোট পিসে কাটলে 1.5 কেজি হয়ে যাবে না, কিন্তু ভলিউমটা সেম থাকছে, কিন্তু সারফেস এরিয়াটা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। ফলে একটা কোষ 5.5 ফিট 6 ফিট সাইজে তার যা সারফেস এরিয়া হবে, 14 ট্রিলিয়ন কোষ, তার কিন্তু সারফেস এরিয়া অনেক বেড়ে যাবে। মানে তুমি একটা নির্দিষ্ট ভলিউমের জন্য যতগুলো ছোট ছোট পার্টে সেটাকে ভাগ করতে পারবে তার সারফেস এরিয়া কিন্তু অনেক বেশি হবে, ঠিক আছে। ঘরের মধ্যে বড় টাইলস বা ঘরের মধ্যে ছোট টাইলস ব্যবহার করলেও বাথরুমে কিন্তু লোকে বড় টাইলস ব্যবহার করে, কেন না? সারফেস এরিয়াটা কমুক আমরা চাই, না হলে টাইলসের খাঁজে অনেক ময়লা জমে। এনিওয়ে, ফরগেট অ্যাবাউট দ্যাট। সো এটা হচ্ছে কি একটা ব্যাপার যে টু ইনক্রিজ দ্য সারফেস এরিয়া অর টু হ্যাভ ম্যাক্সিমাম সারফেস এরিয়া ফর আ ভলিউম, ফর আ পার্টিকুলার ভলিউম, উই নিড সেলস টু ডিভাইড। কোষ বিভাজন কিন্তু দরকার যাতে ম্যাক্সিমাম সারফেস এরিয়া হয় ফর আ পার্টিকুলার ভলিউম। নেক্সট হচ্ছে যেটা আশিস বললো, না হোয়াট ইজ দ্য ট্রিগার? ট্রিগারটা কি? ওকে মনীষা, তুমি মিউট করতে পারো নিজেকে। হোয়াট ইজ দ্য ট্রিগার? ট্রিগারটা হচ্ছে যেটা আশিস বললো যে সাইটোপ্লাজম যখন খুব বেড়ে যায়, মানে নিউক্লিয়াস ইজ টু সাইটোপ্লাজম রেশিওটা যখন খুব কমে যায়। নিউক্লিয়াসটা তো সমান পরিমাণেই রয়েছে, এবার সাইটোপ্লাজমটা অনেক বেশি হয়ে গেছে, তখন কি হবে? আবার ওই নিউক্লিয়াস ইজ টু সাইটোপ্লাজম রেশিওটা নরমালে রেস্টোরড হবে। কিভাবে রেস্টোরড হবে? সেলটা দুভাগে ভাগ করে যাবে। নিউক্লিয়াসটা 2 ইউনিট ছিল, সাইটোপ্লাজমটা 10 ইউনিট ছিল, তাহলে রেশিও কত? 1/5। এবার সাইটোপ্লাজমটা 20 ইউনিট হয়ে গেল, এবার কি হবে? সাইটোপ্লাজমটাকে ভাগ করতে হবে, অবশ্যই নিউক্লিয়াসটাও ভাগ হবে। তাহলে নিউক্লিয়াস ইজ টু সাইটোপ্লাজমের যে রেশিওটা সেটা যদি খুব কমে যায়, মানে সাইটোপ্লাজম যদি খুব বেড়ে যায়, তখন সেল ডিভিশন হয় এই নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের রেশিওটাকে রেস্টোর করার জন্য, ঠিক আছে। প্রশ্ন হচ্ছে সব সেলই কি ডিভাইড করে? না স্যার, আচ্ছা, নিউরন মানে বিভাজিত হতে পারে না স্যার। নিউরন বিভাজিত হতে পারে না, ঠিক আছে। আচ্ছা, আর কে? ভেরি গুড। তাহলে এই প্রিয়াঙ্কা, তোমাকে একটা প্রশ্ন করি, শুনতে পাচ্ছ প্রিয়াঙ্কা? পাচ্ছে না? ও, তোমার নেটওয়ার্কের সমস্যা, ঠিক আছে। আমি একটা প্রশ্ন সবাইকে করলাম, যে কেউ একজন উত্তর দাও। সেটা হচ্ছে যে কেউ কোনোদিনও শুনেছো যে হার্টে ক্যান্সার হয়েছে কারুর? হার্টে ক্যান্সার? হ্যাঁ, না এরকম কিছু শোনা যায় না। হ্যাঁ, তোমাদের অনেকেই এটা তোমরা শুনে থাকবে, মানে এটা তো খুব কমন তোমাদের বয়সে, যে মন ভেঙে গেছে। মন ভেঙে গেছে এরকম জিনিস, ঠিক আছে, তুমি মিউট করতে পারো ফাতেমা। মন ভেঙে গেছে এরকম জিনিস তো তোমাদের আজকাল খুব কমনলি শোনা যায়, কিন্তু হার্টে ক্যান্সার হয়েছে এরকম কিন্তু কখনো শোনা যায় না। না, মন ভেঙে গেছে এটা একটা ইয়ার্কি ছিল, যাই হোক, হোয়াট এভার। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে মনীষা, হার্টে ক্যান্সার কেন হয় না আমাকে একটু বলতে পারবে? বা কেউ যদি বলতে চাও হার্টে ক্যান্সার হয় না কেন? এনি আইডিয়া? কোষগুলো কম বিভাজিত হয়। অবশ্যই, অবশ্যই, দিস ইজ দ্য আনসার, যে আমাদের হার্টের যে কার্ডিয়াক মাসল ওগুলো কিন্তু খুব হাইলি রেগুলেটেড, ফলে ওগুলোর বিভাজন কিন্তু অত্যন্ত কম হয়, আনলেস দে আর কমপ্লিটলি ডিজেনারেটেড, মানে ওই যে ও যেটা বললো যে কোনো ক্ষত হয়ে গেল খুব বড়,
তারপরে সেইটাকে আবার রেস্টোর করার জন্য মাইটোটিক্যালি ডিভাইড হয়, আদারওয়াইজ হার্ট সেলস দে ডোন্ট ডিভাইড মাচ। তাহলে ওরা একটি নির্দিষ্ট কোষ চক্রে ওরা একটি নির্দিষ্ট দশায় থাকে, যে দশাটিকে G0 দশা বলা হয়, ঠিক আছে? ইট ইজ নোন অ্যাজ G0 ফেজ। ওকে, সো দিস ইজ দ্য থিং, এটাকে কুইসেন্ট স্টেজও বলে। G1 ফেজ, গ্যাপ 1 ফেজের মধ্যে এই জিনিসটা থাকে। এবারে আমার নেক্সট প্রশ্ন হচ্ছে যে ক্যান্সার কি? হোয়াট ইজ ক্যান্সার? এনিওয়ান অফ ইউ? হ্যাঁ, অনিয়মিতভাবে সেল ডিভিশন, কোনো নিয়ন্ত্রণ থাকে না কোন সেল ডিভিশনের। কোনো নিয়ন্ত্রণ থাকে না? তুমি শিওর কোনো নিয়ন্ত্রণ থাকে না? হ্যাঁ রাফিজা, কোষগুলো তো বেড়ে যায় আমাদের সব সময়, মানে একটা বেশি হয়ে যায়। নিয়মে হয়, সেই মানে না যখন ক্যান্সার হয়। আচ্ছা, খুব ভালো, একদম ঠিক বলছো ও, যে নিয়ন্ত্রণ থাকে না। ঠিক বলছে কিনা সেটা আমরা একটু দেখবো। আমাকে তাহলে রাফিজা তুমি এইটা বলো যে ক্যান্সার হলে মানুষ মরে যায় কেন? মরে যায় কেন? হ্যাঁ, অনেকে মরে যায় না ক্যান্সারে, তো কেন মরে যায়? হ্যাঁ, সেলগুলো মানে প্রচুর পরিমাণে ডেভেলপ করে, ফলে ছড়িয়ে যায় তাড়াতাড়ি সেই জন্য। সংখ্যাটা ডিসব্যালেন্স হয় একটা কারণ। তো খুব ভালো কথা, ছড়িয়ে গেল, আমি আরো বড় সড়ো হয়ে গেলাম, তাতে অসুবিধা কি আছে? স্যার প্রয়োজনীয় খাবার সরবরাহ হয় না। বাহ, ভেরি গুড আনসার, ঠিক আছে, ভেরি গুড আনসার। এক্স্যাক্টলি এটাই হচ্ছে কেস। কেসটা হচ্ছে যে নর্মাল সেলে, একটা তো তোমার শরীরে তো শুধু ক্যান্সার সেল নেই, যার ক্যান্সার হয়েছে, নর্মাল সেলের যে খাবারটা সেটাও ক্যান্সার সেল খেয়ে নিচ্ছে, এবং নর্মাল সেলগুলো শুকিয়ে মারা যাচ্ছে। তোমরা অবশ্যই কোনো ক্যান্সার পেশেন্টকে দেখেছো প্রত্যেকেই, তোমরা দেখবে যে ক্যান্সার অনেকদিন হওয়ার পর, হ্যাঁ মানে ধরো 6 মাস 7 মাস 8 মাস যিনি ক্যান্সারে ভুগছেন, দেখবে পুরো শরীরটা শুকিয়ে গেছে, ঠিক আছে, পুরো শরীরটা শুকিয়ে গেছে। দিস ইজ ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে? যে কেন শুকিয়ে গেছে, তার কারণ হচ্ছে যে নর্মাল যে কোষগুলো আছে তার যে খাবারটা, সে খাবারটাও কিন্তু ক্যান্সার সেল খেয়ে নিচ্ছে, কেড়ে নিয়ে। তার মানে ক্যান্সার সেল কিন্তু একটা নর্মাল সেলের থেকে বেশি শক্তিশালী, ঠিক আছে? ইজ ইট ওকে? ধরো আমি একটা কথার কথা বলছি, এই মনীষা আশিস এরা দুজনে টিফিন খাচ্ছে, তো আশিস যদি মনীষার পুরো খাবারটা খেয়ে নেয়, তার মানে কি যে আশিস মনীষার থেকে বেশি শক্তিশালী। সেক্ষেত্রে রোজই যদি মনীষার পুরো খাবারটা আশিস খেয়ে নিল, তাহলে মনীষা কি হবে? আস্তে আস্তে খেতে পাবে না এবং শুকিয়ে যাবে। এবং সব থেকে যেটা বড় কথা, যেহেতু একটা ক্যান্সার সেল আমাদের নর্মাল কোষের থেকে বেশি শক্তিশালী, আমাদের যে রোগ প্রতিরোধ যে সিস্টেমটা আছে, আবার ইমিউন সিস্টেম, দ্যাট ইজ মেড আপ অফ নর্মাল সেলস। তাহলে যে জিনিস তোমার থেকে বেশি শক্তিশালী, তুমি কিন্তু তাকে পরাজিত করতে পারবে না, যার জন্য আমাদের নর্মাল ইমিউন সিস্টেম কিন্তু ক্যান্সার সেলসকে পরাজিত করতে পারে না, এবং ক্যান্সার যদি আলটিমেটলি আমরা ট্রিটমেন্ট না করাই, মানুষের মৃত্যু হয়। কারণ তোমার এভলিউশন ব্যাপারটা বোঝো তো, বিবর্তন, ঠিক আছে? বিবর্তন কাকে বেশি সাহায্য করবে? ক্যান্সার কোষকে বেশি সাহায্য করবে। কেন কর্কট কোষকে বেশি সাহায্য করবে? কারণ সে কিন্তু অনেক বেশি স্ট্রং, অনেক বেশি শক্তিশালী নর্মাল সেলের থেকে। তাই শরীরের যে রোগ প্রতিরোধ সিস্টেম আছে, তার যে নর্মাল সেল আছে, সেগুলো কিন্তু ক্যান্সার সেলকে পরাজিত করতে পারবে না। বোঝা যাচ্ছে? তার মানে এই জায়গায় দাঁড়িয়ে আমি বলছি যে একজন মানুষ পুরো যদি ক্যান্সার সেল দিয়ে তৈরি হয়, আরেকজন মানুষ যদি পুরো নর্মাল সেল দিয়ে তৈরি হয়, তাহলে ব্যাপারটা কি হবে? যে মানুষ পুরো ক্যান্সার সেল দিয়ে তৈরি হয়েছে, সে কিন্তু অনেক বেশি শক্তিশালী হবে দ্যান দ্য পারসন হু ইজ মেড আপ অফ অনলি নর্মাল সেলস। বোঝা যাচ্ছে আশিস? হ্যাঁ স্যার। আচ্ছা, কিন্তু ব্যাপার হচ্ছে এখানেও একটা সংশয়, সেটা হচ্ছে রাফিজা একটা কথা বলল যে ক্যান্সার সেল যেখানে, সেখানে কোনো নিয়ন্ত্রণ নেই, ঠিক আছে? এবার নিয়ন্ত্রণহীন বৃদ্ধি বা নিয়ন্ত্রণহীন জীবন কিন্তু খুব বাজে।
তোমার জীবন যদি নিয়ন্ত্রণহীন হয়ে যায়, তুমি কিন্তু অন্যর থেকে বেশি শক্তিশালী হতে পারবে না। ঠিক আছে, বুঝতে পেরেছো তো? তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, ঠিক আছে? রাফিজা, একটা জিনিস ভাবো, সেটা হচ্ছে তুমি নিশ্চয়ই হোয়াটসঅ্যাপ করো, হ্যাঁ, ফেসবুকও করো, করো তো? হ্যাঁ। আজ অব্দি এই যে এতদিন পড়াশুনো করছো, তোমাদের তো অনেক ছোটবেলার থেকেই হোয়াটসঅ্যাপ ফেসবুক চলে এসছে। আমাদের তো মোবাইলই পেয়েছিলাম বোধহয় এমএসসির সময়। তো যাই হোক, আজকাল তো দরকারও, আমরা তো একেবারে এটাকে অস্বীকার করতে পারি না যে না যদি থাকতো আমরা ক্লাসটা করতাম কি করে, আমরা তো ক্লাসটা ওই দিয়েই করছি। তো আজ অব্দি কোনোদিনও এরকম হয়েছে যে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়ে বা ফেসবুকের সাহায্যে খুব পড়াশুনো হয়েছে? পড়াশুনো কম হয়, আড্ডা বেশি হয়, হ্যাঁ, গুড মর্নিং গুড নাইট এইসব বেশি চলে, ঠাট্টাই আর কি। তার মানে হচ্ছে যে যতক্ষণ ইন্টারনেট, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, পাবজি টাবজি ইত্যাদি আমাদের কন্ট্রোলে আছে, ততক্ষণই কিন্তু সেগুলো আমাদের বিনোদন দিতে পারে। আমরা যদি তাদের অধীনে চলে যাই, মানে অনেক ছেলে মেয়ে আছে না যারা পাবজির অধীনে চলে যাচ্ছে, তো পাবজির অধীনে চলে গেলে তো খুব কঠিন আর কি, মানে তখন কিন্তু আর আমরা ইয়ে করতে পারি না। মানে পাবজির অধীনে যদি তুমি চলে যাও, সেক্ষেত্রে কিন্তু মানে তোমার বিনাশ একেবারে শিওর। যাই হোক, এখন তো পাবজি ব্যান হয়ে গেছে, তো এইটা একটা ভালো খবর যে তোমরা যারা পাবজি খেলতে এখন আর খেলতে পারবে না। তো হোয়াট এভার, আমরা যেন কোনো জিনিসের অধীনে না যাই, মানে নিয়ন্ত্রণহীন। এই যে ক্যান্সার সেলস, এরা যে নিয়ন্ত্রণহীন যেটা বলছে, এই কথাটা যদি হয় তাহলে এরা নর্মাল সেলের থেকে বেশি স্ট্রং হলো কি করে? কারণ যে জিনিসের নিজের ওপর নিয়ন্ত্রণ নেই, সেটা কিন্তু নর্মাল সেলের থেকে বেশি স্ট্রং কখনো হতে পারবে না। তাহলে নিয়ন্ত্রণ আছে কি নেই রাফিজা? কি আমি নিজে বলছি যে ক্যান্সার সেলের কিন্তু নর্মাল সেলের থেকে বেশি স্ট্রং, যার জন্য আমাদের শরীরের নর্মাল কোষ একটি কর্কট কোষকে হারাতে পারে না। কিন্তু তুমি বলছো কর্কট কোষ নিয়ন্ত্রণহীন ভাবে বৃদ্ধি পায়। যে জিনিস নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে নিজের ওপর, সেই জিনিস কিন্তু কখনো খুব শক্তিশালী হতে পারে না। আমরা এক্ষুনি দেখবো যে নিয়ন্ত্রণহীন বৃদ্ধি, যেটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, সেটা সত্যি কিনা। ঠিক আছে, এখানে কার অঙ্ক ভালো? রাফিজা, তোমার অঙ্ক ভালো? মোটামুটি। মোটামুটি, ওকে, লেট আস ট্রাই দিস। হ্যাঁ, একটি কোষের, মানে এমনি স্তন্যপায়ী প্রাণী যারা ম্যামেলিয়ান সেল, তার মোটামুটি আমি ধরে নিচ্ছি, এগুলো অনেক ভ্যারি করে, সব কোষ বিভাজনে সমান সময় অবশ্যই লাগে না, কিন্তু ধরে নিচ্ছি অন অ্যান অ্যাভারেজ একটি কোষের বিভাজিত হতে ম্যামেলিয়ান সেলের কতক্ষণ সময় লাগে জানো? এই মোটামুটি 24 ঘন্টা লাগবে। ওকে, তো ইট রিকোয়ার্স অলমোস্ট 24 আওয়ার্স, মানে একদিন। এগুলো যদি তুমি আমার আগের ভিডিওটা শুনে থাকতে তাহলেই জানতে পারতে। তাহলে ধরো আজকে আমার ক্যান্সার হলো, 6 মাস বাঁচবো অন্তত, বেঁচে যাবো তো। এটা ধরো ক্যান্সার হলে কি আর হবে, এই 33-34 বছর বয়সে তো আমি মরে যাব না, 6 মাস ঠিকই বেঁচে যাব। ওকে, তাহলে 6 মাস যদি বাঁচি, তাহলে একটু আমরা ভেবে দেখি যে তাহলে কতগুলো এই যে ক্যান্সার কোষ এগুলো অনিয়ন্ত্রিত ভাবে বৃদ্ধি পাচ্ছে, তাহলে 6 মাস পরে আমার কতগুলো কোষ হবে ক্যান্সারের? কে বলবে আমাকে? যে বলবে আমি তাকে এক্সট্রা 2 নম্বর দিয়ে দিলাম। 900টা। কিভাবে বলছো? স্যার একদিনে যদি একটা সেল হয় তাহলে 6 মাসে স্যার 900 দিন হচ্ছে। 6 মাসে 900 দিন হচ্ছে? 6 মাসে 180 দিন। 6 মাসে 180 দিন হচ্ছে। হ্যাঁ, তাহলে কটা সেল হবে? 1800টা। তাহলে না, 180টাই হচ্ছে তাহলে সেল। আচ্ছা, তুমি মিউট করো, আমি বলছি। সেল কখনো ওইভাবে বৃদ্ধি হয় না। হ্যাঁ, মনীষা কিছু বলবে।
সেল কখনো ওইভাবে হ্যাঁ বলো। স্যার একটা সেল আমার 24 ঘন্টার মধ্যে একটা সেল হলো, তো সেই সেলটা থেকে তো আমাকে আবার 24 ঘন্টার মধ্যে আরো একটা সেল ডেভেলপ করবে এবং সেখান থেকে তো আরো আরো। দুটো করবে, এক্স্যাক্টলি। হ্যাঁ তাহলে একদিনে প্রথম দিনে দুটো সেল, তারপর দিনে 4টে সেল, তারপর দিনে এরকম 8টা ভাবে সেল, হবে। তারপর দিনে 16টা, তারপর দিনে 32টা। এইভাবে হচ্ছে না, একটার থেকে দুটো, আবার সে দুটোর থেকে 4টে, 4টের থেকে এরকম ভাবে হবে। তাহলে 180 দিনে কটা সেল হবে মনীষা? বলো কি মনীষা? মনীষার কানেকশনের প্রবলেম হচ্ছে নাকি? কেউ কেউ বলতে পারবে না? স্যার হ্যালো, 32,400 হবে নাকি? অনেক বেশি হবে। কিভাবে কত হবে আমি তোমাকে তোমাকে বলছি বলছি শোনো। সেটা হচ্ছে গিয়ে যে প্রথম দিনে হচ্ছে 2 টু দি পাওয়ার 1 দুটো, দ্বিতীয় দিনে হচ্ছে 2 টু দি পাওয়ার 2 4টে, তৃতীয় দিনে হচ্ছে 2 টু দি পাওয়ার 3 8টা। তাহলে 180 দিনে কত হচ্ছে? 2 টু দি পাওয়ার 180, তাই তো? 2 টু দি পাওয়ার 180 আশিস, তাই হচ্ছে তো মনীষা? হ্যাঁ স্যার। একদিনে দুটো, দুদিনে 4টে, মানে 2 টু দি পাওয়ার 1 2 টু দি পাওয়ার 2। হ্যাঁ, এবারে 2 টু দি পাওয়ার 180 কত হবে, ভ্যালু কত হবে? খুব সোজা, কিভাবে ক্যালকুলেট করব, লগ নিয়ে নেব। তাহলে ছেড়ে দাও, লগ নিয়ে নিলে কি হচ্ছে, লগ 2 টু দি পাওয়ার 180 মানে হচ্ছে 180 লগ 2। লগ 2 এর ভ্যালু আমরা জানি, লগ 2 দিয়ে 180 কে মাল্টিপ্লাই করলাম, নিয়ে সেটার অ্যান্টি লগ নিয়ে নিলাম। ভুলে যাও। মোটামুটি আমি 100 দিন হিসেবে এগোচ্ছি। তাহলে 100, 2 টু দি পাওয়ার 100, 100 দিন তো বাঁচবো ক্যান্সার হলে, এত তাড়াতাড়ি তো মরবো না। তাহলে 2 টু দি পাওয়ার 100, 10,80,000। হ্যাঁ 2 টু দি পাওয়ার 100 হচ্ছে মোটামুটি 10 লাখ। ঠিক আছে, 2 টু দি পাওয়ার 100 হচ্ছে মোটামুটি 10 লাখ। ওকে, তাহলে 100 দিন বাঁচবো। তাহলে আমার 10 লাখ ক্যান্সার সেল হয়ে গেল, অনিয়ন্ত্রিত ভাবে গ্রো করছে। এবার একটা সেলের যদি আমি ধরে নিই, সাইজ হচ্ছে, একটা ক্যান্সার সেলের সাইজ হচ্ছে 50 মাইক্রন। একটা ইউক্যারিওটিক সেল মানে আমাদের মধ্যে যে কোষ আছে তার সাইজ 50 মাইক্রন। 50 মাইক্রন মানে হচ্ছে গিয়ে 5 ইন্টু 10 টু দি পাওয়ার -6 - 5 মিটার ইন্টু 10 লাখ মানে 10 টু দি পাওয়ার 7। ঠিক আছে, তাহলে আমার ক্যান্সারের সাইজ হচ্ছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 2 মিটার। 5 ইন্টু 10 টু দি পাওয়ার 2 কত হবে? আমার একটা কোষের সাইজ ছিল গিয়ে হচ্ছে 50 মাইক্রোমিটার, মানে 5 ইন্টু 10 টু দি পাওয়ার -5 মিটার। ঠিক আছে, একটা কোষের সাইজ 5 ইন্টু 10 টু দি পাওয়ার -5 মিটার। টোটাল কোষের সংখ্যা হচ্ছে আমার কটা? আমার টোটাল কোষের সংখ্যা হচ্ছে গিয়ে 10 টু দি পাওয়ার 7 মানে 10 লাখ। তাহলে মাল্টিপ্লাই করলাম, তাহলে আমি ক্যান্সারের সাইজটা পাবো। ক্যান্সারের সাইজ পাচ্ছি গিয়ে হচ্ছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার -5 ইন্টু 10 টু দি পাওয়ার 7। তাহলে -5 আর 7 মানে 2 থাকলো। তাহলে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 2, তার মানে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 2 কত হচ্ছে মনীষা? কিরে, 5 ইন্টু 10 টু দি পাওয়ার 2 কত হচ্ছে? 5 ইন্টু 10 টু দি পাওয়ার 2 মিটার। 500 স্যার। 500, ভেরি গুড। তাহলে 500 মিটার ক্যান্সারের সাইজ হতে পারে কখনো? না আমার স্যার। সাইজ 2 মিটার আর ক্যান্সারের সাইজ 500 মিটার, কখনো হতে পারে না। তার মানে হচ্ছে যে এইটা একটা আমাদের ভুল ধারণা যে অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি হয় ক্যান্সার সেলের। কখনোই ক্যান্সার সেলের বৃদ্ধি অনিয়ন্ত্রিতভাবে কিন্তু হয় না। এটা আমরা ছোটবেলার থেকে একটা ভুল জিনিস করে আছি। তাই যদি হতো তাহলে আমার সাইজ হতো 2 মিটার আর ক্যান্সারের সাইজ হতো 500 মিটার। 500 মিটার মানে হচ্ছে শ্রীপদ সিং কলেজ থেকে ওই রবীন্দ্রনাথ স্ট্যাচু বা ওই বিরিয়ানির দোকান যেখানে তোমরা বিরিয়ানি খেতে যাও। ঠিক আছে, তো হতে পারে কারণ ক্যান্সার গ্রোথ বা টিউমার অত বড় হতে পারে? কখনোই হতে পারে না। তো দিস ইজ সামথিং দ্যাট ইজ ভেরি ভেরি রং।
we have a very wrong idea regarding this cell division. Cancer cells are absolutely having a very regulated pattern of division. তাদের মধ্যে অত্যন্ত নিয়ন্ত্রিতভাবে কোষ বিভাজন হয় এবং এতটাই নিয়ন্ত্রিতভাবে কোষ বিভাজন হয় যে যে কোনো নরমাল কোষের থেকে তাদের বৃদ্ধি কিন্তু অনেক নিয়ন্ত্রিতভাবে হতে পারছে। ওকে, এখনো অবধি যা বললাম কারোর যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। স্যার বলছি হার্টে ক্যান্সার হয় না বললেন, এই ব্যাপারটা যদি আরেকটু বুঝিয়ে বলতেন। আচ্ছা দেখো, তুমি যদি আমার সেল সাইকেলের ভিডিওটা শুনে থাকো, ঠিক আছে, তাহলে আমার সেল সাইকেলের ভিডিওতে তুমি একটা জিনিস দেখবে যে সেল সাইকেল বা কোষ চক্রে আমি গ্যাপ 1 ফেজের মধ্যে একটা ফেজ লিখেছি, সেটা হচ্ছে G0 ফেজ, সেটা হচ্ছে রেস্টিং ফেজ। এটা জরুরি নয় বা আবশ্যক তো নয় প্রত্যেক কোষের জন্য যে সেটাকে বিভাজিত হতে হবে। সেটা তখনই বিভাজিত হবে যখন তোমরা যে বিভিন্ন দরকারগুলো বললে, যে কোনো ক্ষত হয়েছে সেটাকে ঠিক করা, কিংবা বৃদ্ধি, কিংবা জনন, ঠিক আছে, গ্রোথ, ডেভেলপমেন্ট, রিপ্রোডাকশন, রিপেয়ার এক্সেট্রা, বা স্পেসিফিকেশন। ধরো আমি বলছি যে বিভিন্ন টিস্যু আছে, ঠিক আছে, এপিথেলিয়াল টিস্যু আছে আমার এখানে, কানেকটিভ টিস্যু আছে, ব্লাড, তারপর হচ্ছে গিয়ে তোমার ব্রেন, এই ব্লাড, কার্টিলেজ, বোন ইত্যাদি, মাসকিউলার টিস্যু আছে। তো এই বিভিন্ন ধরনের যে টিস্যু, তার যে কোষগুলো সেগুলো তো সমান হবে না, তাদের মধ্যে নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য থাকবে। তা এই ধরনের টিস্যুতে সেই বৈশিষ্ট্য সমৃদ্ধ কোষ যদি তৈরি হতে হয় তাহলে কোষ বিভাজন কিন্তু দরকার। কিন্তু আবার এটাও দেখা যায় যে অনেক সময় যখন কোষ অলরেডি ডিফারেন্সিয়েট করে গেছে, ধরো কার্ডিয়াক মাসেল, আমাদের যে হৃৎপিণ্ড সেটা কি দিয়ে তৈরি? আমাদের হৃৎপিণ্ড মেনলি কার্ডিয়াক মাসেল দিয়ে তৈরি। তাহলে এরা ডিভাইড করে গেছে এবং এরা নিজের কাজ করছে, এদের আর বিভাজিত এরা হতে চায় না, এরা কিন্তু আর বিভাজিত হতে চায় না। তাহলে কি হবে? যে জিনিসের মধ্যে কোনো কোষ বিভাজন হচ্ছে না তারা কিন্তু কোনো কোষ চক্রে ঢুকছে না। ক্যান্সারের কারণ হচ্ছে কোষ চক্রে কোনো একটি দশায় যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তবেই কিন্তু কোষটি কর্কট কোষে পরিণত হয়। কোষ চক্রে কোনো একটি দশায় যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তবেই কিন্তু কোষটি কর্কট কোষে পরিণত হয়। এবার যে কোষটি আর কি ঢুকছেই না কোষ চক্রে, তাহলে সেখানে ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা নেই প্রায় বললে চলে। তাহলে ভুলভ্রান্তি যদি নাই হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই ক্যান্সার হওয়া সম্ভব নয়। তাহলে the cells that are in G0 phase of the cell cycle, যারা সেল সাইকেলে G0 দশায় আছে তাদের ক্ষেত্রে কিন্তু ক্যান্সার হওয়া প্রায় ইম্পসিবল। Is that okay? স্যার তাহলে একটা বুঝতে পেরেছো? স্যার হ্যাঁ বলো মনীষা। বলছি একটা টাইমের পর কি তাহলে ক্যান্সার কোষগুলো ডেভেলপ করা ছেড়ে দেয়? একটা টাইমের পর ক্যান্সার কোষগুলো অবশ্যই ডেভেলপ করা ছেড়ে দেয়। তার থেকেও যেটা বড় কথা সেটা হচ্ছে যে তারা ছড়াতে শুরু করে। মানে ধরো আমি একটা কথা বলছি যে আমার লাংসে ক্যান্সার হয়েছে, একটা নির্দিষ্ট জায়গায় হয়েছে, তাহলে শুধু যদি ওই জায়গাতেই ক্যান্সার কোষগুলো থাকে ওই জায়গায় কত খাদ্য সে পাবে? তুমি যাযাবর ব্যাপারটা জানো? আদিম মানুষ যাযাবর ছিল। কেন যাযাবর ছিল মনীষা? স্যার এক জায়গায় খাবার পেত না, সেজন্য দূরে দূরে যেত এবং নিজেদেরকে বাঁচানোর চেষ্টা। এক্স্যাক্টলি, কর্কট কোষও হচ্ছে গিয়ে যাযাবর। আমাদের মলিকিউলার বায়োলজি বা জেনেটিক্স, জিন তত্ত্ব, ঠিক আছে, বা আণবিক জীববিদ্যা যেটা আমরা বলি, সেটা পুরোপুরি নির্ভর করে আছে কিসের ওপর জানো? আমাদের মানুষের যে প্রবৃত্তি তার উপর নির্ভর করে আছে।
কর্কট কোষ হচ্ছে একেবারে যাযাবর, আর নর্মাল যে সেলগুলো আমাদের বডিতে সেগুলো হচ্ছে আমাদের মতো। হ্যাঁ, আমরা একটি নির্দিষ্ট জায়গায় থাকতে ভালোবাসি, এবং কর্কট কোষ কি, তারা হচ্ছে যাযাবর। যাযাবর মানে তারা একটি জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। ওকে, কেন যাচ্ছে? খাবারের খোঁজ। তাহলে এক জায়গায় খাবার যখন পুরো এক্সস্ট হয়ে গেছে, then what will these cancer cells do? They will migrate to another place. তোমরা নাম শুনে থাকবে বিনাইন টিউমার আর ম্যালিগনেন্ট টিউমার। কোনটা বেশি ক্ষতিকর, বিনাইন টিউমার না ম্যালিগনেন্ট টিউমার? কি তুই রেডি হচ্ছিস? ঠিক আছে, আমি ক্লাসটা নিয়ে রেডি হচ্ছি। আর সব রেডি, সব হয়ে গেছে তো? ওকে, হ্যাঁ, বিনাইন টিউমার না ম্যালিগনেন্ট টিউমার, কোনটা বেশি ডেঞ্জারাস? দুটোর মধ্যে পার্থক্য কি? বিনাইন টিউমার হচ্ছে যেটা একটি নির্দিষ্ট জায়গায়, তারপরে কি হয়, তারপরে হয় গিয়ে হচ্ছে অ্যাঞ্জিওজেনেসিস। অ্যাঞ্জিওজেনেসিস মানে হচ্ছে ব্লাড ভেসেল সৃষ্টি। বিনাইন টিউমার হলো, তারপর অ্যাঞ্জিওজেনেসিস হলো। বিনাইন টিউমার নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। অনেকের শরীরে বড় আঁচিল আছে, সে আঁচিলটাও কিন্তু একটা বিনাইন টিউমার। ঠিক আছে, এই বিনাইন টিউমারটা তারপর যেটা হচ্ছে, তাহলে আঁচিলে তো কিছু ভয় পাওয়ার নেই, আঁচিল আছে। এইবার সেই আঁচিলের চারদিকে যদি কোনো ধরনের অ্যাঞ্জিওজেনেসিস হয়, হ্যাঁ, মানে ব্লাড ভেসেল সৃষ্টি হয়, তারপর কি হবে, ওই যে কর্কট কোষগুলো যেগুলো আঁচিলে আছে বা বিনাইন টিউমারে আছে, তারা মেটাস্টেসাইজ করবে। আবার বলছি, মেটাস্টেসাইজ করবে। এই প্রসেসটাকে বলে মেটাস্ট্যাসিস। মানে এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করবে ওই ব্লাড ভেসেলের সাহায্যে। বিনাইন টিউমার মাস অফ সেল, তারা গ্রো করলো, তারপর তারা নিজেদের চারদিকে ব্লাড ভেসেল তৈরি করলো, এবং এই ব্লাড ভেসেলের সাহায্যে এবার তারা অন্যান্য জায়গায় ছড়িয়ে যাবে সেই জায়গার খাদ্য পাওয়ার জন্য। আবার সেখানে সব খাদ্য শেষ হয়ে গেল, পরের জায়গায় ছড়িয়ে গেল। এরকম করতে করতে একটি স্টেজ আসবে যখন তারা ভাববে যে না, আর যদি বিভাজন হয় বা আর যদি জনন হয়, তাহলে কিন্তু আমাদের যে অপত্য কোষগুলো সেগুলো না খেতে পেয়ে মরে যাবে। সেই জায়গায় কিন্তু তারা প্রজনন বন্ধ করে দেবে, আর বিভাজন কিন্তু হবে না। ঠিক আছে, তো অবশ্যই একটি নির্দিষ্ট সময়ের পরে ওরা বিভাজন বন্ধ করে দেবে, এবং আশেপাশে যত যা রিসোর্স আছে সবকিছু টেনে নেবে, নিয়ে আলটিমেটলি কি হবে, যে মানুষটি শুকিয়ে মারা যাবে। বোঝা গেল? একটা জিনিস ভেবে দেখো। হ্যাঁ বলো। স্যার, তাহলে রে যেটা দেয়, মানে সেটা যতটা বিভাজন হওয়ার দরকার ছিল তার আগেই দিয়ে দেয়, মানে রে যেটা দেয় সেটা কিভাবে দেয় জানো তো? পুড়িয়ে দেয়। কারণ একটা জিনিস বুঝতে হবে, যে যখন ক্যান্সার হচ্ছে এবং ডিটেক্ট হয়ে যাচ্ছে, তখনও কিন্তু নর্মাল সেলের সংখ্যা ক্যান্সার সেলের থেকে অনেক বেশি। তাহলে এই যে রেটা দিচ্ছে, মানে গামা রে, কোবাল্ট আইসোটপ থেকে দিচ্ছে, তাহলে এটার সাহায্যে কি এই ক্যান্সার সেলকে পোড়াচ্ছে, আশেপাশে কিন্তু নর্মাল সেলও মরে যাচ্ছে। ঠিক আছে, রেটা তোমার কাজ করবে একেবারে প্রাথমিক স্তরে, যখন ও প্রজনন করছে এবং খুব অল্প জায়গায় আছে। ও যদি পুরো ছড়িয়ে যায়, তখন কিন্তু আর রেডিয়েশন কাজ করবে না, তখন তোমাকে সার্জারি করে পুরো জিনিসটা, ব্লাড ভেসেল সবকিছু বাদ দিতে হবে। তার সঙ্গে সাপ্লিমেন্টারি হিসেবে তুমি রে দিতে পারো। শুধু রে তখনই, রেডিওথেরাপি তখনই কাজ করবে যখন একটি নির্দিষ্ট জায়গায় ক্যান্সার আছে। ওটা ছড়িয়ে গেলে তখন কিন্তু ওটাকে সার্জারি করে বাদ দিতে হবে, তার সঙ্গে রে দিতে হবে। ওকে, এবং এই রেতে কিন্তু নর্মাল সেলও মরে যায়, যার জন্য দেখবে যারা রেডিওথেরাপি নেয় বা ইভেন, হ্যাঁ বলো। তাহলে স্যার কেমো প্রসেসটা স্যার তাহলে কখন ইউজ করে? কেমো প্রসেসটা হচ্ছে যে রেডিওথেরাপি হচ্ছে গিয়ে যখন রেডিয়েশন দেয়া হয়, কেমোথেরাপি হচ্ছে যখন কেমিক্যাল দিয়ে মারা হয়। ঠিক আছে, যেমনি সিসপ্ল্যাটিন, ভিনব্লাস্টিন, এগুলো হচ্ছে কেমিক্যাল। এগুলো এক একটা স্তরে কাজ করে, সেল ডিভিশন বন্ধ করে দিয়ে। কিংবা হচ্ছে গিয়ে গ্লিবিক, একটা ওষুধ যেটা হচ্ছে টাইরোসিন কাইনেজের ইনহিবিটর, এইগুলো কাজ করবে গিয়ে হচ্ছে সাপোর্টিভ থেরাপি হিসেবে। শুধু কেমোথেরাপি তখনই কাজ করবে যখন একটি নির্দিষ্ট জায়গায় ক্যান্সার সেল আছে,
যখন ছড়িয়ে পড়েছে তোমাকে সার্জারি করা হলো, করে তার সঙ্গে কেমোথেরাপি মানে কিছু কেমিক্যাল ওষুধ দেয়া হলো যেগুলো কোষচক্রকে নিয়ন্ত্রণে রাখছে। কেমোথেরাপির মেন কাজ হচ্ছে কোষচক্রকে নিয়ন্ত্রণে রাখা, এবং তার সঙ্গে কিছু রেডিওথেরাপি দেয়া হলো, বা অল্প অল্প ছড়িয়েছে তখন কেমোথেরাপি দেয়া হলো যার সাহায্যে কোষচক্র নিয়ন্ত্রণে থাকলো, এবং রেডিওথেরাপি দেয়া হলো যার সাহায্যে আশেপাশের সেলগুলোকে কিন্তু পুড়িয়ে দেওয়া হলো। এইবার এই সেল কেমো কিংবা রেডিও এগুলো কিন্তু নর্মাল কোষের ওপরও কাজ করে, যার জন্য দেখবে যারা এগুলো নিচ্ছে তাদের চুল টুল উঠে যাচ্ছে, চামড়া ঝুলে যাচ্ছে ইত্যাদি ব্যাপারগুলো কিন্তু হয়। তো দিস ইজ আ কম্বিনেশন অফ থেরাপি, কেমোথেরাপি, রেডিওথেরাপি ইনিশিয়াল স্টেজে, প্রাথমিক স্তরে বা একটু বেড়েছে সেই অবস্থায়, কিন্তু ছড়িয়ে পড়লে তখন কিন্তু সার্জারি ছাড়া কোনো উপায় নেই। তুমি যদি সার্জারি না করো তাহলে ক্যান্সার স্টেম সেল বলে এক ধরনের জিনিস হয়, সেই ক্যান্সার স্টেম সেল কিন্তু থেকে যাবে এবং দেখা যাবে 5-6 বছর পর আবার কিন্তু ওই ক্যান্সারটা রিল্যাক্স করেছে। ইজ ইট ওকে? আর কোনো প্রশ্ন? নাইস, আমরা যে ডিসকাস করছি এটা খুব ভালো, কারণ নেক্সট ক্লাসে তো আমি পুরোই ওই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন স্লাইড দিয়ে দিয়ে পড়াবো। যাই হোক, ইটস ওকে, আজকে আমরা এখানে এন্ড করি। তাহলে আমরা কালকে একটা ক্লাস করতে পারি। কালকে সন্ধ্যের দিকে ফ্রি আছো? হ্যাঁ স্যার। তাহলে কালকে সন্ধ্যেবেলা 8টায় কোনো অসুবিধা নেই তো কারোর? স্যার একটু আগে করলে ভালো হতো, 7টার দিকে। 7টার দিকে ওকে, আমি 7টাতেই ট্রাই করছি, নো প্রবলেম। 7? ওকে, লেট ইট বি 7 o'clock। তাহলে আগামীকাল মানে বৃহস্পতিবার সন্ধ্যে 7টার সময় we will have our next class on nucleus. For today we end here. আর আমি কিন্তু বারবার বলছি যে তোমরা কিন্তু ওই ইয়েটা দেখো, ওই যে যেটা হচ্ছে যে ভিডিওগুলো আমি আপলোড করেছি, ভিডিও লেকচারগুলো এবং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনগুলো, সেগুলো অবশ্যই দেখো। ওকে, we end here.